দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। কিছুক্ষণ আগে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শেষ করলেন এবং যেমনটা আপনাদেরকে সকাল থেকেই আমরা বাজেটের নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করছিলাম এবং যেমনটা আপনাদেরকে জানানো হয়েছিল 6,03,681 কোটি টাকার বাজেট তিনি ঘোষণা করেছেন এবং অর্থ বছরের বাজেটের আকার মানে থেকে 5,68,000 কোটি টাকা, সেটার থেকে প্রায় 35,000 কোটি টাকা বেশি বাজেট তিনি ঘোষণা করেছেন এবং এই বাজেটে সাধারণ মানুষের যে আগ্রহের জায়গা, দাম কমা বাড়া সবকিছু নির্দেশ করেছেন। মোটামুটি একটি বলা যায় যে গতবারের বাজেটটিকে একটু রিভাইজ করে 35,000 কোটি টাকা বাড়িয়ে এই বাজেটটি ঘোষণা করেছেন। খুব বেশি ভালো বাজেট বা খুব বেশি খারাপ বাজেট কোনোটাই বলার সুযোগ থাকছে না, এই কারণ সেখানে আগে থেকেই এই ইঙ্গিতটি তিনি দিয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন 50 বছরের এই বাজেটে হয়তো আরো কিছু সন্নিবেশিত করা যেতে পারত। যাই হোক, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট অর্থনীতিবিদরা রয়েছেন, নানা পর্যায়ে উদ্যোক্তারা যুক্ত হবেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। আমাদের সঙ্গে ডক্টর আহসানুল আলম পারভেজ স্যার রয়েছেন, তার কাছ থেকে সহজেই জানতে চাইবো প্রতিক্রিয়ায় যে এক কথায় মোটা দাগে কেমন বাজেট হলো। পারভেজ স্যার, দেখেন, বিরক্তি না করলে তাও একটু বলতে হচ্ছে যে 3,689 করোড় টাকার যে বাজেট, যেটা গত বছরের চাইতে বড় বাজেট, এই বাজেটটা সম্বন্ধে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আমাকে নিজের থেকে বলতে হচ্ছে না, আমাদের অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার একটা ভিশন এর আলোকে বাজেট করা হয়েছে। তাই সেজন্য আমি নেত্রীকে একটা সেলুট আর আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি। আমার প্রতিক্রিয়া আপনার মতোই, এই বাজেট খুব সাহসী বাজেট এবং এটা খুব সতর্কভাবে করা হয়েছে এবং প্রায় অনেকগুলো দিক আপনার অ্যাড্রেস করা হয়েছে। কিছু কিছু কামতি আছে, আমরা সেটা আলোচনার সময় হয়তো বলবো, কিন্তু আমি মোটা দাগে বলতে চাই ছিলাম যে বিশেষ করে এই স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে এই বাজেটটি করা হবে এমন একটা গণমাধ্যমের ইঙ্গিত ছিল এবং সেখানেও আমরা দেখেছি যে সর্বোচ্চ বরাদ্দ কিন্তু স্বাস্থ্য খাতেই রয়েছে। 32,000 কোটি টাকা এই বরাদ্দ রয়েছে। এর বাইরে প্রায় সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য প্রায় 10,000 কোটি টাকার আরেকটি তো বরাদ্দ। সবকিছু মিলে 42,000 কোটি টাকা শুধুমাত্র স্বাস্থ্য খাতেই। এটি বাংলাদেশের এই 50 বছরের সবচেয়ে বড় বরাদ্দ স্বাস্থ্য খাতে, সেটা আমরা বলতে পারি কিনা। পারভেজ স্যার কি বলবেন? অফকোর্স, কিন্তু আমি এখনই আমার অর্থমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের $10 হারে টিকা, আমরা 10 কোটি টাকা আনতে গেলে 10,000 কোটি টাকার ভ্যাকসিনেশনের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে সেটাতে একটু যোগ বিয়োগ করতে হতে পারে, দ্যাটস অল। কিন্তু এক কথায় যে কথা আমরা বলতে চাই যে তাহলে এই বাজেটের সমালোচনার জায়গাটি কোনটি? কৃষির ক্ষেত্রেও আমরা দেখছি যে এবারও প্রায় 10,500 কোটি টাকা ভর্তুকি রেখে প্রায় 27,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। তাহলে সমালোচনার জায়গা কোনটি এই বাজেটের? এগুলো এই বাজেটের সমালোচনার দিক নয়। বাজেটের ঘাটতি বাজেট হলে যে বাজেট খারাপ হবে এমন কথা নাই। কারণ হচ্ছে বাজেট হচ্ছে এক ধরনের অনুমোদন। আমরা বাজেট করলেই যে ওই টাকা খরচ করতে পারবো এমন না, এবং আমরা টাকা খরচ করতে সব দিকে খরচ করতে না পারলে আমাদের ঘাটতি আরো কমে আসবে। তাই ঘাটতি আর সমস্যা না। আমাকে যদি আপনি বলেন যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমালোচনা কি, আমি মনে করি যে 7.2% এর গ্রোথ আমরা অর্জন করতে পারবো না। গত বছর এবছর আমরা যা করেছি তার থেকে হয়তো একটু বেশি করতে পারবো। ইনফ্লেশন 5.2% আমরা ধরে রাখতে পারবো না, কারণ নানা কারণে, ইকোনমিক কারণেই, অর্থনৈতিক কারণেই, মোবিলাইজেশনের কারণেই, আপনার ট্রান্সপোর্টেশনের কারণেই জিনিসপত্রের দাম বাড়লে আমাদের ইনফ্লেশন একটু বাড়বে। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার কথা আপনি বলছেন, কিন্তু বাজেটে আমরা যে জিনিসপত্রের বিশেষ করে নিত্য পণ্যের 12টি পণ্যের কোথাও কোনো নতুন করে শুল্ক আরোপিত হয়নি, এটি একটি দিক। অন্যদিকে চাল ডাল নুন তেল সহ সেগুলোর সহজ শর্তে ব্যাংক ঋণের জন্য একটি থোক বরাদ্দ রয়েছে। একদিকে কর বাড়েনি, আরেক দিকে যাতে এই ব্যবসা সংশ্লিষ্ট যারা করেন তারা যেন ব্যাংক থেকে ঋণ পান সেটির একটি থোক বরাদ্দ। তাহলে আমি কি বলতে পারবো যে এক ধরনের একটা স্বস্তি থাকবে নিত্যপণ্যের বাজারে? দেখেন, আপনি বলতে পারবেন না যে পণ্য মূল্য ঠিক থাকবে, কারণ বাজারের খেলা, সিন্ডিকেশনের খেলা,
থাকবে সেটার জন্য এই অর্থমন্ত্রীকে দায়ী করার কোনো সুযোগ নেই। এই অর্থমন্ত্রী বাজারকে স্থিতিশীল রাখার জন্য যা কিছু করার চেষ্টা করেছে, এটা আমরা তাকে সাধুবাদ দিচ্ছি। আমরা আসবো, আমাদের সঙ্গে ডক্টর আহমেদ আল কবির আছেন, তার কাছে একটু দেখতে যাবো। ডক্টর আহমেদ আল কবির, একটা বিষয় যে এই বছরের কৃষি বাজেটটি একটু বাড়বে, কিন্তু যে সমস্ত তথ্যপাত্র আমাদের হাতে রয়েছে আমরা দেখেছি যে প্রায় 4,000 কোটি টাকা পর্যন্ত এবার ভর্তুকি দেয়া হয়েছিল, বাকি প্রায় 5,000 কোটি টাকারও বেশি সেটি কিন্তু ব্যয় হয়নি বা খরচ করতে হয়নি এমন একটা সময়ের মধ্য থেকে। আবার কেউ কেউ বলছেন এই ভর্তুকিটি আরো বাড়াতে, জেনেই হোক না জেনেই হোক সেটি বলছেন। পাশাপাশি যে সমস্ত পণ্যের দাম বাড়বে সেটির একটি ধারণা পাওয়া গেছে, বিলাসদ্রব্যের দাম ইতিমধ্যে বাড়ছে, রিকন্ডিশন গাড়ি সহ এসি, মদ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর দাম বাড়ছে একটি দিক, আবার নিত্যপণ্যের দাম কিন্তু খুব কমছে। বোঝাই যাচ্ছে যে একেবারে ম্যানেজড ওয়েতে এই বাজেটটি করা হয়েছে, যে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, অন্তত দাম বাড়ার ক্ষেত্রে সেটি খুব হোমওয়ার্ক করে করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। আল কবির ভাই কি বলবেন? ধন্যবাদ আপনাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমি বাজেটটাকে মূলত বলতে চাই যে এটা একটা ধারাবাহিকতার বাজেট, এবং এই ধারাবাহিকতার বাজেটে অন্তর্ভুক্তিমূলক অনেকগুলো কর্মসূচি আছে, যেগুলার মধ্যে অনেকগুলা যে ইনোভেশনস আছে, এবং সেই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়ার মতো যে পরিস্থিতি, এটা আমাদেরকে বলতে হবে। এই ধারাবাহিকতার বাজেটে মূল জিনিসটা হচ্ছে যে আমাদের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার, আমাদের ভিশন যে 2021 ছিল, এইটার যে গাইডিং প্রিন্সিপল ছিল, এটার থেকে আমরা সরে যাইনি। এই বাজেটে এটাকে ধরে রাখা হয়েছে। আমাদের ভিশন 41 এর যে লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের যে 30-এ যে লক্ষ্যমাত্রা, এই সবগুলোকেই কিন্তু ধারণ করা হয়েছে এই বাজেটে। এইগুলো হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ জিনিস। আর এইগুলোর পিছনে শক্তি হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আছে এবং মুদ্রাস্ফীতিও বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এর ফলেই কিন্তু এই সরকার তার ধারাবাহিকতা এবং তার যে লক্ষ্যমাত্রাগুলোর থেকে কোনো কিছুই পরিবর্তন করতে হয়নি, এবং এগুলোকে নিয়েই মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা দিয়েছে। আমার কাছে সবচেয়ে বড় স্লোগান এই বাজেটের মধ্যে যেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। এই মেড ইন বাংলাদেশের উপরে যে বক্তব্যটা এসেছে, এবং বিভিন্ন বাংলাদেশের তৈরি পণ্যের উপরে বা বাংলাদেশের তৈরি প্রোডাক্টের উপরে ইনসেন্টিভ, এবং যেসব যে বাংলাদেশের প্রোডাক্টগুলো, যেসব জিনিস বাংলাদেশে প্রডিউস হয় না, সেইগুলাকে কিভাবে বাধা দেওয়া হচ্ছে, এইগুলাকে কিভাবে অনুৎসাহিত করা যাবে, সেইটার ব্যাপারে ট্যাক্সের ইনক্রিজ বা অন্যান্যগুলাতে কিছু মাইল্ড কিছু রিফর্ম, এইগুলার কথা খুব পরিষ্কার ভাবে এসেছে। এটার জন্য আমি সাধুবাদ দিতে চাই। এই স্লোগানটা এটা সময়ের দাবি ছিল, মেড ইন বাংলাদেশ। আমরা আমাদের সার্বিকভাবে দেশের জনগণের কাছে এই স্লোগানটিকে পৌঁছে দিতে হবে, মেড ইন বাংলাদেশের স্লোগানটাকে। এবং শেখ হাসিনার এই স্লোগানটাই হচ্ছে যেটা হবে, যেটা আগামী দিনে বাংলাদেশকে নতুন একটি উন্নত উন্নয়নগামী দেশের যে পর্যায়ে নিয়ে যাওয়ার, এই পর্যায়ে নিয়ে যাবে। আপনি বলেছেন কৃষির ক্ষেত্রেও বেশ কিছু ইনোভেশনের কথা বলা হয়েছে। এটাতে ধারাবাহিকতার জন্য রাখা হয় নাই। বিশেষ করে কৃষি ক্ষেত্রে একটা জিনিস হয়েছে যে কৃষির যান্ত্রিকীকরণের ব্যাপারে, যেমন আমরা দেখলাম গত বছর যেটা করা হয়েছিল, যে কিছু কিছু এলাকায় বাংলাদেশের যে কৃষি যন্ত্র, বিশেষ করে ধান কাটার সময় যে ক্রাইসিস ছিল, মানুষ পাওয়া যাচ্ছিল না নিম্নাঞ্চলে। আমি বলবো, আমার প্রত্যাশা হবে এইবার যে কৃষি যন্ত্রপাতি শুধু নয়, এটা ডিটেলস যে কিছু এসেছে, যেখানে মৎস্য খাতি হোক বা অন্যান্য খাতি হোক, এইখানে সকল কৃষির যে আনুষঙ্গিক খাতগুলো, ধান চালের বাইরেও যেগুলো খাত আছে, সেইগুলোকে আরো উৎসাহিত করা হবে। এটা পলিসি ডিক্লিয়ার করা হয়েছে বাজেট বক্তৃতায়। এখন আমরা অপেক্ষায় থাকবো
এটার জন্য জি, যে আমাদের সঙ্গে বাজেটের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমাদের সঙ্গে একজন রাজনীতিবিদ রয়েছেন, ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে এবিসিসিআই এর পরিচালক রয়েছেন। তাদের কথা আমরা শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আমরা তাদের কথা শুনবো। নিচ্ছি ছোট বিরতি। এটি নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যে কথা বারবার বলার করছিলাম যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটটি কিছুক্ষণ আগে ঘোষিত হয়েছে। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা যুক্ত হয়ে তাদের মতামত দিচ্ছেন। আমাদের সঙ্গে এবিসিসিআই পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যুক্ত হয়েছেন। বিশেষ করে এবিসিসিআই পরিচালক, আপনার কাছ থেকে শুনবো যে কতটা ব্যবসা বান্ধব হলো। আপনি ভাবতে থাকুন বাজেটের রাজনৈতিক দর্শন এবং বাজেট বক্তৃতার একটি অংশ থেকে। অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, যদি আপনি শুনতে পান তাহলে যে বিষয়টি জানতে চাইবো, অর্থমন্ত্রী বাজেট বক্তৃতার একটি জায়গায় তিনি বলছেন যে যদি ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো এবং যেভাবে তিনি দেশ পরিচালনা করছিলেন সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতো, তাহলে আজকে এই ৫০ বছরে এসে সেই আমাদের রিজার্ভের কথা বলছেন যে সুবর্ণ জয়ন্তীতে $১.২ ট্রিলিয়ন অতিক্রম করে দেশ উন্নত, অর্থাৎ উন্নত দেশের সমান জিডিপি হতো। এরকম একটি মন্তব্য বাজেটের ৭ পৃষ্ঠায় তিনি আজকে উদ্বোধনী ভাষণের এই কথাটি বলেছেন। আপনার কাছে কি মনে হয় এবং বাংলাদেশের পরবর্তী যে ধারাবাহিকতা, বাংলাদেশকে পিছনতে ধরে রাখার একটা চেষ্টা, কি যুক্ত করার আছে? মৃণালকান্তি দাস। ধন্যবাদ শ্রী প্রণব শাহ অপু, আপনাকে ধন্যবাদ সম্মানিত আলোচকদেরকে। আমি আলোচনার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, কারণ তার হাত ধরেই আমরা যাত্রা শুরু করেছিলাম দেশ পরিচালনায়, অর্থাৎ মুক্তিযুদ্ধের অব্যবহিত পর। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। সারা পৃথিবীর মানুষ যখন একটি কঠিন সময় অতিক্রম করছে, যা পৃথিবীর মানুষ গত বছরের আগেও কল্পনায়ও আনতে পারেনি, এই কোভিড ভাইরাস জনিত কারণে অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানাই এই কারণে যে এই কোভিড পরিস্থিতি জনিত বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়েও বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী একটি চমৎকার বাজেট জাতির সামনে উপস্থাপন করতে পেরেছেন বলে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় ৬ষ্ঠ পাতায় উল্লেখ করেছেন ১৯৭৪-৭৫ অর্থ বছরের যে বাজেট ছিল সেই বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫.৫০ ভাগ। কিন্তু বছর শেষে বঙ্গবন্ধু সরকারের দৃঢ়তার কারণে, দেশ প্রেমের কারণে, দক্ষতার কারণে, যোগ্যতার কারণে তার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দাঁড়িয়েছিল সর্বোচ্চ, যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯.৫ ভাগ। আর অপরদিকে একটি অতি সম্প্রতি একটি গবেষণালব্ধ পরিসংখ্যান থেকে আমরা জানতে পেরেছি যে স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে, অর্থাৎ যদি ১০০ ভাগ ধরি, তার ৭৩ ভাগ অর্জিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ১৮ বছরের দেশ পরিচালনার কারণে, তার বাজেট প্রণয়নের কারণে। প্রণব শাহ অপু, এই সুযোগে আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশের যে প্রথম বাজেটটি প্রণয়ন করা হয়েছিল তা মাত্র $৭৮৬ কোটি, আর আজ তা দাঁড়িয়েছে ৬,০৩,০০০-এরও উপরের টাকায়। যদি এইভাবে বলি যে বাংলাদেশের যাত্রাটা শুরু হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ, অর্থাৎ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে, দেশটির কোনো কিছু ছিল না। সেই কারণে একটি কথা আপনাদের অনেকেরই হয়তোবা মনে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তিনি বাংলাদেশের অভ্যুদয়কে ব্যক্তিগত পরাজয় মনে করতেন। হেনরি কিসিঞ্জার
ব্যঙ্গ করে বিদ্রুপ করে বাংলাদেশকে বলেছিল বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশ আজ তলা উঠিয়ে পড়া ঝুড়িতে পরিণত হয়েছে। সেই বাংলাদেশ আজ বিশ্ব দুনিয়ায় উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি অর্জন করেছে, যা পৃথিবীর অনেক অনেক উন্নত রাষ্ট্রগুলিকেও পর্যন্ত সমীহ জাগাতে পারছে। তো প্রণব শাহ অপু, আমি শুধুমাত্র বলতে চাই, যদি দেশপ্রেম থাকে, সততা থাকে, নিষ্ঠা থাকে, আন্তরিকতা থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে, তাহলে শেখ হাসিনার মতোই কাজ করলে দেশকে উন্নতির শিখরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এবিসিসিআই এর পরিচালক, এবং আমি বলতে চাই এবিসিসিআই এর সর্বকনিষ্ঠ পরিচালক, এত কম বয়সে এর আগে এবিসিসিআই পরিচালক হয়েছে, এটা আমি জানি না, হয়তো আমরা যেভাবে অর্থনীতিকে ফলো করি না হওয়ারই কথা, আসলেই সেটি একটি দিক। এবং আরেকটি পরিচয় হচ্ছে সেরা করদাতা হিসেবে আমরা সবসময় তাকে আমরা পাই। আসলাম ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হবেন, কিন্তু আমি তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে শুধু আমাদের বাজেটের মেইন স্টোরিটি জানিয়ে আবার রবটের কাছে আসতে চাই। বিশিষ্ট অতিথিরা আছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর এই কথার সূত্র ধরে আমাদের অতিথিদের কাছে যেতে চাই, যেহেতু আমাদের সঙ্গে একেবারে সরাসরি রাজনীতিবিদ রয়েছেন। অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, এবং যে বাজেটের সমালোচনা আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য তিনি জানালেন, মানে সেই সমালোচনার জবাবে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? মৃণাল কান্তি দাস। ধন্যবাদ প্রণব শাহ অপু আপনাকে। আমির খসরু সাহেব অনেক কিছুই বলেছেন, কিয়দংশ শুনতে পেয়েছি মাত্র। আমি শুধু বলতে চাই, যাদের অর্থমন্ত্রী কালো টাকাকে সাদা বানিয়েছে, যাদের প্রধানমন্ত্রী কালো টাকাকে সাদা বানিয়েছেন, যে প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান দেশের অর্থনীতিকে লুটপাট করে পুটু করে দিয়েছে, সাজা পেয়েছেন বিদেশে অর্থ সম্পদ পাচারের জন্য, যিনি এখন লন্ডনে থাকেন, লন্ডনে থেকে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ দিয়ে বিলাস বসন জীবন যাপন করেন। আবার লন্ডনে যিনি ব্রিটিশ সরকারকে দেখান ক্যাসিনো থেকে যে তিনি আয় করেন, সেই টাকা দিয়ে তিনি এই বিলাসবহুল জীবন যাপন করেন। সেই দলের সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ যা বলেছেন, তা কি আমাকে উত্তর দিতে হবে, বা দিলেও কি তিনি খুশি হবেন? খুশি হবেন না। তারা একটা কথা শিখেছেন, মানে না, মানবো না। তারা শিখেছেন ক্ষমতা চাই, তারা শিখেছেন লুটপাট চাই, তারা শিখেছেন অগণতান্ত্রিক শাসন চাই, তারা চেয়েছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা দেশে যে লুটপাটের অর্থনীতিটা চালু করেছিলেন, সেই লুটপাটের অর্থনীতির বিরুদ্ধে একটা সুশৃঙ্খল রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তাদের লুটপাট তার শেখ হাসিনা সরকার বন্ধ করতে পেরেছেন, এবং দেশের জনগণ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাদের আমি আসবো, ব্যান্ডউইথে কিছুটা সমস্যা হচ্ছে। আসলাম সারনিয়াবাদ, এবিসিসিআই এর পরিচালক, তিনি আমাদের সঙ্গে আছেন, তার কাছে একটু যাব। আসলাম সারনিয়াবাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, এবং যে কথা, এক কথা, সহজ কথা, যে বাজেট কেমন দেখছেন, বাজেট কেমন হলো? আসলাম সারনিয়াবাদ। জি, আমি মোটা দাগে যদি বলি, অত্যন্ত সুন্দর বাজেট দিয়েছে। এই সময় এর চেয়ে বেটার কোনো অর্থমন্ত্রী এর চেয়ে সুন্দর কোনো বাজেট দিতে পারছে আমার মনে হয় না। আসলে সমালোচনার জন্য সমালোচনা না করে আমরা দিকগুলি দেখি, যে আমরা গত 2টা বছর কিভাবে কাটিয়েছি, এবং আমরা গত 2টা বছর কিভাবে আমরা এখনো কাটাচ্ছি। তাই এই মুহূর্তে যেভাবে অর্থমন্ত্রী মহোদয় বাজেট দিয়েছে, অত্যন্ত সুন্দর বাজেট দিয়েছে। এখানে আমি কয়েকটা পয়েন্ট উচ্চারণ করতে চাই। যেমন দেশে খুব প্রচলিত আছে কালো টাকা সাদা করা, ট্যাক্স বৃদ্ধি করা, এইটা সেটা গভর্নমেন্টের সমালোচনা করতেছে সবাই। কিন্তু আমি এখানে মনে করি, আমি নিজে একজন হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, তারপরে আমি এটা বলি যে 10% টাকা দিয়ে কালো টাকা সাদা করা, এটা কিন্তু বিভিন্ন কারণে কালো টাকা হয়ে যাচ্ছে মানুষের। এটা হলো আনডিসক্লোজ ফান্ড বা আনডিসক্লোজ টাকা, সেইটাকে সাদা করার
গভর্নমেন্ট একটা প্রতি বছর সুযোগ দেয়, এইটা যদি না দেওয়া হতো এই টাকাগুলি বিদেশে পাচার হয়ে যেত। তো এইটা একটু হয়তো 10% না দিয়ে এইটা একটু বাড়ানো যেত, এই টাকাটাকে হয়তো 20% করা যেত। যেমন অনেকে আমরা একটা আমাদের অজান্তে ভুলবশত এইভাবে অনেক মানে আমাদের সাদা টাকাও কালো হয়ে যাচ্ছে। আমি এর আগেও একবার বলেছিলাম যে দেখা যাচ্ছে একটা জমি আমি কিনলাম 1 লক্ষ টাকা দিয়া, সেই জমিটা আমি বিক্রি করলাম 3 লাখ টাকা দিয়া। যদি আমি 3 লাখ টাকা আমার ফাইলে দেখে, তখন ওখানে রেজিস্ট্রি ফি, ভ্যাট, ট্যাক্স কেটে ওই যে আমার 2 লাখ টাকা মুনাফা করলাম, সেই টাকাটার থেকে আমি কোনো টাকায় ঘরের লভ্য অংশ নিয়ে আসতে পারবো না। তখন আমাকে রেজিস্ট্রি অফিস থেকে বুদ্ধি দিল, তুমি 1 লাখ টাকায় কিনেছো, তুমি 1,20,000 টাকা দেখাও, তোমার এখানে 20,000 টাকা প্রফিট দেখাও, তাইলে তোমার এইটা আর কোনো সমস্যা হবে না। তো উনি মনে করে সেইটা অজান্তেই এই 1,20,000 দেখিয়ে ওখানে তার প্রফিট হয়ে গেল প্রায় 2.5 লক্ষ টাকা বা 1,80,000 টাকা। সেই টাকাটা আনডিক্লার্ড টাকা হয়ে গেল বা কালো টাকা হয়ে গেল। তো আমরা এই টাকাটাকে কালো টাকা না মনে করে আমরা এই টাকাটা এইভাবেও ধরতে পারি যে এটা আনডিক্লার্ড মানি, তখন সমাজের কাছে একটু শুনতে শোনাবে ভালো। হ্যাঁ, আপনি কালো টাকা একদম নেহায়েত যেটাকে বলতে পারেন যে আপনি মনে করেন একটা ফাইল বন্দি করে আপনি একটা জব করেন, সেখানে স্বচ্ছতার কাজ করেন, সেই স্বচ্ছতার অভাবটা না দেখিয়ে ওখান থেকে টাকা ইনকাম করলেন, সেইটাকে আমরা কালো টাকা ধরতে পারি। কিন্তু একটা এই হালাল উপায় একটা কিনে আর একটা বিক্রি করলে এখানে যে প্রফিটটা হলো সেটাকে আমরা কালো টাকা ধরি না। আমাদের সমাজে এখন কালো সাদা সব মিক্সড হয়ে একটা কালো টাকা রেওয়াজ শুরু হয়ে গেছে। এই জায়গাটা আমরা কিছু ডিফারেন্স করা দরকার। সেকেন্ড থিং হলো আমাদের যে ব্যক্তি পর্যায়ে সারচার্জ, মানে আমাদের দেশের যে অ্যাসেটের উপরে সারচার্জ, যেটা এইটা নিয়ে এবারে সংসদে মানে আলোচনা হয়েছে। আমি মনে করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যক্তি পর্যায়ে যে সারচার্জ, এই জমি জমা কেনা হয় প্রতি বছর, আমাদের ফাইলে হোয়াইট মানি না থাকলে এইটা থেকে আমরা কিনতে পারি না। এই ফাইলে হোয়াইট মানি থেকে আমরা তখন যখন কিনি তখন এআইটি ভ্যাট ট্যাক্স পরিশোধ করে আমরা ল্যান্ডটা কিনি। সেটা আবার বছরের শেষে যখন ফাইলে উঠাতে হয়, সেটার উপরে আমি যদি প্রোপ্রাইটারশিপ কোম্পানি হয়, ওর উপরে আমার যদি 2 লক্ষ টাকার বেশি আমার ফাইলে টাকা থাকে আর ওই অ্যাসেটটা আমি ডিক্লেয়ার করতে যাই, তখন আমাকে সেখানে 10% সারচার্জ দিতে হচ্ছে। এই রকমের স্ল্যাব হতে হতে আমাকে প্রায় 25% সারচার্জ দিতে হচ্ছে। এই জায়গাটা গভর্নমেন্ট অবশ্যই নজরে আনা উচিত। এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা, কারণ এই অধিবেশনটি খুব ছোট একটা অধিবেশন হবে, 10 দিন সম্ভবত কথা বলার একটা সুযোগ থাকবে। সেখানে থাকছে আবারও আপনার কাছে আসবো, পারভেজ স্যারের কাছে আসতে চাই, বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমালোচনার সূত্র ধরে তিনি যে কথা বলার চেষ্টা করছিলেন যে আওয়ামী লীগ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছে যে সেখানে যারা আত্মীয় বা এই টাইপের একটু কথাবার্তা, কিন্তু প্রান্তিক মানুষের কথা কিছু বলার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের হাতে যে সমস্ত তথ্য আমরা বিশ্লেষণ করি, বিশেষ করে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস তার প্রথম পর্যায়ের কথায় বাজেট বক্তৃতার অংশ কোট করেছিলেন যে অর্থাৎ জাতির পিতা শেষ বছর 74-75 অর্থ বছরে 9.59% জিডিপি অর্জিত হয়েছিল এবং সেটি এখনো পর্যন্ত সেই জায়গাটায় আমরা যেতে পারিনি। অর্থাৎ তারপর যারা হলো, তারপর যারা এলেন, তারা যেভাবে রাষ্ট্রকে চালিয়েছেন, রাষ্ট্র ব্যবস্থাপনার নানা দিক উলটপালট করেছেন। বা আজকের দিনটি যদি বলি, আজকে 3 মে মাসের 3 তারিখ, নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা যে 1977 সালে এই দিনে ভোট হয়েছিল এবং সেই দিনের একটি পোস্টার, অর্থাৎ মেজর জেনারেল জিয়াউর রহমানকে ধানের শীষে ভোট দিন, অর্থাৎ সেই একজন সার্ভিং মেজর যিনি চাকরি করছেন তিনি নির্বাচন করছেন এবং তিনি পোস্টার ছাপিয়েছেন। অর্থাৎ এই বাস্তবতার মধ্য দিয়েই তো বাংলাদেশ গেছে, তাই না? হাসানুল আলম পারভেজ, কি যুক্ত করবেন? দেখেন, সম্মানিত আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যাকে আমি খসরু ভাই বলে ডাকি, ওনার কণ্ঠ থেকে ওনার পার্টির সুর বেরিয়ে এসছে। তাই আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি না। আমার মনে হয় না যে উনিও সিরিয়াসলি বাজেট সম্বন্ধে কথা বলেছেন। আমি ওনার কথার মধ্যে দুটো কনফ্লিক্টিং জিনিস বলছি। প্রথম কথা হচ্ছে যে এইবারের বাজেট আমার মতে সবচেয়ে খুব সতর্কভাবে ভেরি বোল্ড এন্ড ভেরি কশাস বাজেট দিয়েছেন লোটাস কামাল সাহেব, এবং উনি যে একজন মেধাবী ছাত্র ছিলেন এটা প্রমাণ দিয়েছেন। কিন্তু খসরু ভাই যেগুলো বলার চেষ্টা করতেছেন, যেমন ধরেন
আমাদেরও প্রস্তাবনা ছিল, আছে, কথা হবে। যেমন কর্মজীবী মানুষগুলোর জন্য একটা প্যাকেজ আছে 1000 কোটি টাকা, ওটাকে বাড়াতে হবে। এই এফবিসিসিআই এই মেধাবী ডিরেক্টর যেটা আসলে বলার চেষ্টা করেছেন যে 10% হারে কালো টাকা অবশ্যই সাদা করতে দিতে হবে। কারণ কম্পিউটারে যেরকম আমরা ডিফল্ট বলি, কালো টাকা ডিফল্টে হয়, উনি অতটা ছোট ভাই বুঝিয়ে বলতে পারেনি। যারা এখানে মনে করেন অ্যাপার্টমেন্ট বানান সরকারের নির্ধারিত রেটে, এক একটা অ্যাপার্টমেন্ট যেটা 55, 56, 60 লাখ টাকায় বিক্রি হয়, আসলে ওই অ্যাপার্টমেন্টটা বিক্রি হয় 2 কোটি টাকায়। তাহলে ডেভেলপারের এখানে 1,40,00,000 টাকা কালো হয়ে যায়। সরকারের মৌজা ভ্যালু আছে কোন জায়গায়, যে মৌজা ভ্যালু হচ্ছে আপনার এই 30 লাখ টাকা, কিন্তু ওখানে আসলে জায়গার দাম ধরেন 2 কোটি টাকা। গুলশানের বনানের কোন এদিকে আপনি দেখবেন মৌজা ভ্যালু। তো তাই এখানে একটা ট্যাক্স ইনজাস্টিস হচ্ছে। আমরা সংসদে এটা নিয়ে এমপিদের সাথে কথা বলবো, আমরা তাদেরকে বলবো এগুলো ঠিক করার জন্য, যেন ওই 20% নয়, আমরা মনে হয় 10-এর জায়গায় 15 করলে এটা একটা ভালো জায়গা দাঁড়ায়। তারপরে যে জিনিসটা আছে, আমাদের নেত্রী যেটা বলেছে যে 1 ইঞ্চি জায়গা যেন আমাদের এখানে ফসল থেকে মুক্তি না হয়, এটার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমিও নেত্রীর সঙ্গে শুধু যোগ দিতে চাই যে একটা পুকুর যেন একটা ফ্যাক্টরি হয়, মাছের ফ্যাক্টরি হয়, আমরা সেটার জন্য ইউনোদেরকে নির্দেশনা যাবে। অর্থাৎ কিছু কিছু, যেমন খসরু ভাইকে আমি জিজ্ঞেস করতে পারি যে সমস্ত জিনিসের দাম কমেছে সেগুলোর কোনটা না কমা উচিত ছিল, যে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে ওগুলো কোনটার উপরে ট্যাক্স না বাড়ানোর দরকার ছিল। সো বরং উনি যদি আরো বেশি গরিব বান্ধব হন, খসরু ভাই যদি সত্যি প্রান্তিক মানুষদেরকে ভালোবাসেন, তাহলে আমার সুরে ওনাকে বলতে হবে যে 2000 সিসির উপরের ধাপের গাড়িগুলোকে ধাপে ধাপে লেভি বসিয়ে দেওয়া উচিত। আর বড় বড় লোকরা যে প্রাডো রোলস রয়েস চড়তেছে, অর্থাৎ বাংলাদেশের জিপ যেন 3000 সিসির উপর জিপগুলোর উপরে ট্যাক্স বাড়িয়ে সরকার ট্যাক্স কালেক্ট করা উচিত। এই বাজেটটি শেখ হাসিনার ভিশনের প্রতিফলন ঘটাতে বাধ্য হয়েছেন আমার অর্থমন্ত্রী। তারপরেও কিছু যদি এদিক সেদিক থাকে, কারণ শেখ নেত্রীর ভিশন তো 1 বছরে 1 লাখ। অসংখ্য ধন্যবাদ পারভেজ স্যার, কারণ আপনার কথা শুনে বিসিসিআই এর মেধাবী যিনি পরিচালক ডিরেক্টর তিনি হাসছেন। তার কারণ হচ্ছে তিনি গাড়ি ব্যবসার সাথেও সম্পৃক্ত, অর্থাৎ সব দিকেই তার লাভ। আল কবির ভাইয়ের কাছে যাব। কবি স্যার, আমরা একটা বিরতিতে যাব, আর ইতিমধ্যে আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ হেলালও যুক্ত হয়েছেন, তার কাছ থেকেও শুনবো। একদম ছোট করে কবি স্যার, আপনার কিছু যোগ করার আছে কিনা এই পর্বে? ধন্যবাদ। আমি শুধু এইটুকুই বলবো যে আমির খসরু সাহেব যে কথাটি বলেছেন, ওনারা যেভাবে দেখেন স্বজনপ্রীতি এবং স্বজন তুষণ, উনি সেইটারই প্রতিফলন ঘটিয়েছেন ওনার বক্তব্যে। আমি যেটা বলবো যে এই বাজেটে যেটা হচ্ছে যে এটা একটা কৃষক বান্ধব বাজেট, পরিষ্কারভাবে কৃষিকে উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের রেয়াতির কথা বলা হয়েছে। আমাদের স্মল এন্টারপ্রিনারদের, নতুন এন্টারপ্রিনাররা হওয়ার জন্য যেটা হচ্ছে, বিশেষ করে মেড ইন বাংলাদেশ যে স্লোগানটা নিয়ে আসা হয়েছে, এর মাধ্যমে মানে অনেক নতুন এন্টারপ্রিনারদেরকে বা নতুন নতুন খাতে আমাদেরকে কাজ করার একটা ব্যাপক সুযোগ করে দেওয়া হয়েছে। এইখানে স্বজন তুষণ হবে না, এইখানে হবে যে ইয়াং প্রফেশনালসদেরকে বা ইয়াং যারা ব্যবসায়ী হইতে চায় বা যে তাদেরকে উৎসাহিত করে। আর কর্মবান্ধব বা কর্মসৃজনের জন্য যেটা করা হয়েছে, এটাও চিন্তার মধ্যে নিতে হবে, যেটা হচ্ছে যে পরিষ্কারভাবে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, যেটা হচ্ছে যে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। জি, ডক্টর আহমেদ আল কবির, আসবো আপনার কাছে। আমরা আরেকবার সবাই সুযোগ পাবো, বিশেষ করে অর্থনীতিবিদ হেলাল ভাই, আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে এই বাজেটটি কেমন হলো। সারাদিন আপনি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিক্রিয়া তো আমরা জানতেই পারি। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও আপনার কাছে আসছি। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন।
দর্শক দেখছেন এটি নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা বেশ কিছু প্রতিক্রিয়া বাজেটের পেতে শুরু করেছি, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে এবং বাম গণতান্ত্রিক জোটের থেকে বেশ কিছু প্রতিক্রিয়া পেয়েছি। সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব, কিন্তু তার আগে ডক্টর মোহাম্মদ হেলাল সকাল থেকে আমাদের সঙ্গে ছিলেন। বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পরে এবার, কারণ সকাল থেকে তো আমরা বলছিলাম যে বাজেটে আসতে যাচ্ছে এমন কথা বলছিলাম, এখন মোটামুটি সেটি হয়েছে। সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন বাজেটটিকে? ধন্যবাদ। অবশ্যই ভালো। এখন অর্থনীতি ভাষায় সবসময় অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড থাকে। প্রথমত গত এই 1-2 বছরের আগে যে স্বাভাবিক সময়ে যে বাজেটগুলো ছিল, সেখানে কিন্তু সবসময় আমরা দেখেছি একটা প্রচেষ্টা যে কিভাবে আয় বাড়ানো যায়, কিভাবে ট্যাক্স এবং নন ট্যাক্স ইনকাম বাড়ানো যায়। এইবার যেটা হয়েছে যে যাদের উপর ট্যাক্স করা হবে তাদেরকেই সাপোর্ট দিতে হচ্ছে এই করোনার কারণে, উল্টো দিক। কিন্তু ফলে ইনকাম বাড়ানোর দিক থেকে একটা বড় চ্যালেঞ্জ যেখানে আছে, সেটা রেখে যখন আপনি অন্যদিকে খরচ বাড়াইতে হচ্ছে, বিভিন্ন নতুন নতুন অগ্রাধিকার একটা, আরেকটা হলো আপনার যাদের কাছে ট্যাক্স করবেন তাদের জন্য আপনার কিন্তু ভর্তুকি এবং অন্যান্য জায়গায় কিন্তু খরচ বাড়াইতে হচ্ছে। এই দুইটা চাপের মধ্য দিয়ে চিন্তা করলে আপনার যে কথাটা আসছিল যে কৃষি বান্ধব, অবশ্যই আমি মনে করি যে কৃষির জন্য অনেকগুলো ছাড় আছে এখানে। কিন্তু তারপরে একটা কথা আমরা সবসময় বলি যে যদি ভর্তুকি দেওয়া হয়, সেই ভর্তুকির মানে শেষ পর্যায়ে এর সুবিধাটা কে পায়? এটা কি ভোক্তা পাচ্ছে, সাধারণ জনগণ পাচ্ছে, আরবান স্লামে যাচ্ছে, নাকি কৃষক পাচ্ছে? তো সেখানে আপনার ওই ভর্তুকির সাথে যদি আপনার ভর্তুকির কারণে যদি উৎপাদন খরচ কমে যায়, খরচ কমে যাওয়ার পরে বাজারে যখন পণ্য নিয়ে যায় কৃষক, সেখানে ওই উৎপাদন খরচের থেকে একটা রিজনেবল প্রফিট মানে ভোক্তা ফার্মার পাচ্ছে কিনা, তো সেই জায়গাটাই প্রাইস সাপোর্টটা দিয়ে কোন জায়গায় রাখা হয় তার উপর নির্ভর করবে আলটিমেট সাকসেস। কিন্তু শুরুতে এই যে কৃষির উপর আলাদা একটা জোর দেওয়া হয়েছে, এবং আমরা বাংলাদেশে দেখেছি যে গত 1-1.5 বছরে যত চাপই থাকুক বাংলাদেশের কৃষি কিন্তু ভালো কাজ করেছে। এবং সেজন্য আপনার খাদ্যের দিক থেকে যে আপনার সরবরাহের দিক থেকে যে চাপটা, ফুড সিকিউরিটির দিক থেকে যে আমরা একটা মোটামুটি ভালো একটা অবস্থায় আছে, সেটা কিন্তু সে জায়গাটা থেকে এসছে। বলে আমি এটাকে অবশ্যই একটা ইতিবাচক বিষয় বলবো। প্লাস আপনার স্বাস্থ্য খাতে পর্যাপ্ত আমরা বলি না, তারপরে আমি বলছি যে সিগনিফিকেন্ট আপনার এডুকেশন বাড়া, তারপরে ভ্যাকসিনের জন্য আপনার সিগনিফিকেন্ট আপনার বরাদ্দ রাখা, সেগুলো অবশ্যই ইতিবাচক। এবং যে প্রথমে যে কথাটা বলছিলাম যে আয়ের দিক থেকে আপনার আহরণের দিক থেকে সীমাবদ্ধতা সত্ত্বেও আপনার যে টার্গেটটা সেট হয়েছে, আমি মনে করি যে এটা ভালো। তবে ওই প্রবৃদ্ধির যে টার্গেটটা আপনার সেট করা হয়েছে, সেটা আপনার ওই যে আপনার ক্যাপিটাল মেশিনারি আমদানি বলেন, সেখানে আপনার বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি বলেন, অন্যান্য দিকের সাথে মিলিয়ে দেখলে সেটা একসাথে যায় না। এবং সেটা আমরা শুরু থেকেই বলছি যে প্রবৃদ্ধিটা এখন আমাদের মূল টার্গেট হওয়া উচিত না। কোভিড যদি স্লো ডাউন করে, তারপরে আপনি আবার আমাদের ইকোনমি নিজের ধারায় চলে আসবে, ঊর্ধ্বগতির যত সূচক আছে সেগুলোকে আমরা আবার উপরে দিকে নিতে পারবো। ফলে আমি মনে করি এই জায়গাটাই একটুখানি আমরা কনভিন্স হতে পারছি না যে বিশ্বময় এত কন্ট্রাকশন হলে তার প্রভাব আমাদের এক্সপোর্টে পড়তে পারে, এবং যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড এত স্থবির হওয়ার পরে অনিশ্চয়তা আমাদের আছে এখনো যে আমাদের তৃতীয় ঢেউ কি হবে, চতুর্থ ঢেউ আসবে কিনা, দ্বিতীয় ঢেউ কোন জায়গায় শেষ হবে, সীমান্তের দিক থেকে ভিতরের দিকে আসতে পারে কিনা। এই সবকিছু থাকার পরে 7% প্লাস প্রবৃদ্ধির টার্গেটটা কেউ বলতে পারে দিয়েছে ক্ষতি কি, কিন্তু যদি এমন হয় যে এটা রিজনেবল না, মনে হচ্ছে অ্যাচিভ করা যাবে না, তো সেক্ষেত্রে একটু কি বলে আপনার ডিসকমফোর্ট থেকে যায়। জি, এই ডিসকমফোর্ট, এবং আমাদের সঙ্গে আমরা বলছিলাম যে বাজেটের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত ছিলেন, এখনো আছেন অ্যাডভোকেট মৃণালকান্তি দাসের কাছে আবারও যাব। যে কথা বলছি যে এই বাজেটের অন্তর্নিহিত একটা টেক্সট কিন্তু আছে, যেগুলো কিছুটা আপনি বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই সামগ্রিক ডেভেলপমেন্ট প্রজেক্টকে যদি আমরা 100 টাকায় ধরি, 73 টাকা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার এই মেয়াদের 3 এবং আগের 1 মেয়াদ অর্থাৎ এই 4 মেয়াদের ডেভেলপমেন্টের কথা আপনি বলছিলেন। কিন্তু একটি বিষয়ে বাজেটের জায়গায় পরিষ্কার ব্র্যান্ডিং এর কথা আছে যে মেড ইন বাংলাদেশ। আল কবির ভাইও যেটি বারবার বলার চেষ্টা করছিল, তাহলে এই 50 বছরে আওয়ামী লীগই শুধু বাংলাদেশকে এগিয়ে নিল বা বাংলাদেশকে ধারণ করলো? আরও তো অর্থনীতিবিদরা ছিল, যে বিদেশ থেকে অর্থনীতিবিদ ধার করে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রান্তিক মানুষের 12টা বাজিয়ে দিয়ে বাজেট করে বিদেশে ফিরে গেছে, তাই না? সেই বাস্তবতা দেখেছি। মৃণালকান্তি দাস, এই পর্যায়ে আপনার বক্তব্য কি হবে?
ধন্যবাদ প্রণব সাহু। আপনার কথা দিয়ে শুরু করি। বিদেশ থেকে ধার করা অর্থনীতিবিদ এনে বাংলাদেশের অর্থমন্ত্রী বানানো, এটাকে কি বলা যায় জানেন? বনের পাখিকে যদি খাঁচায় রাখা যায়, বনের পাখি যে কোনো সুযোগেই যদি খাঁচার একটু ফাঁকা পায় বেরিয়ে বনেই চলে যাবে। অর্থাৎ বিদেশ থেকে যাদের আনা হয়েছিল তাদের যে মিলিত ষড়যন্ত্র, সুফল বা কুফল, ভাগাভাগি, লেনদেন শেষ, তারা কিন্তু আবার সেই বিদেশ ভূমিতে গিয়ে পাড়ি জমিয়েছে, স্বার্থ শেষ। আমি সেদিকে যেতে চাই না। এই বাজেটটা মাত্র পার্লামেন্টে পেশ করা হয়েছে 2-1 ঘন্টা আগে। আমি যেটুকু শুনেছি বা দেখেছি তাতে আমার এই কথা বলতে কোনো বাধা নেই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, বিদ্যুৎ, অর্থাৎ সকল ক্ষেত্রেই বাজেটটি একটি সার্থক বাজেট হবে বলে আমি মনে করি। পাশাপাশি যে শেখ হাসিনার যে সমস্ত সামাজিক সুরক্ষা ভাতাগুলি আছে এবং বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা, গর্ভবতী মা, বয়স্ক ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বেদে, হিজড়া, দলিত বা শিক্ষা উপবৃত্তি বা হাওর বাওরের মানুষ, নদী ভাঙা মানুষ, পাহাড়ের আদিবাসী, বিত্তহীন, ছিন্নমূল, ভূমিহীন, গৃহহীন, হতদরিদ্র কেউ শেখ হাসিনার দৃষ্টিসীমার বাইরে যেতে পারেননি। আমি মনে করি এই বাজেটটি একটি সার্থক বাজেট বছর শেষে আমাদের কাছে পরিণত হবে। আমি প্রণব সাহুকে একটু সময় চেয়ে নেই। করোনা ভাইরাসের কারণে বিশ্ব মানব যেহেতু এক অসহায়, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন প্রণোদনা দিবেন, প্রণোদনা দিন, আমার কোনো আপত্তি নাই। তো আমি একটি কথা বলতে চাই, তেল মাথায় তেল নয়। গার্মেন্টস মালিক ওডি গাড়ি চালায়, মার্সিডিজ চালায়, গুলশান বনানীতে আকাশ সমান উঁচু দালান, তাদের ভবন দেখতে গেলে ঘাড় বাঁকা হয়ে যায়। 1 মাস 2 মাস গার্মেন্টস বন্ধ থাকলে ভিক্ষার ঝুলি হাত বাড়ান, খোরা বাড়ান, এটা বন্ধ করতে হবে। এই পরিবহন মালিকরা যথেচ্ছাচার ভাবে টাকা কামান, পরিবহন নেতারা যথেচ্ছ ভাবে শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেন শ্রমিক কল্যাণ তহবিলের নামে। একটু গাড়ি বন্ধ থাকলে, লকডাউন থাকলে ভিক্ষার হাত বাড়ান। ওই শ্রমিক কল্যাণ তহবিলের টাকা কোথায়? সেই টাকা কেন শ্রমিকদের দেন না? আমি স্পষ্টই বলতে চাই, এই স্বাস্থ্য অবস্থাকে যদি আপনি উন্নত করতে চান, জনগণের দোরগোড়ায় যদি কোভিডের সেবা পৌঁছে দিতে চান, যে 10,000 কোটি টাকা ভ্যাকসিনের দেওয়া হয়েছে তার সুষ্ঠু ব্যবহার চাই আমরা। আর 32,000 কোটি টাকা যেটা দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে, প্রকৃত অর্থেই স্বাস্থ্য খাতের উন্নয়নে সেই টাকা যেন ব্যবহৃত হয়। চিকিৎসকদের দিন, নার্সদের দিন, সেবকদের দিন, স্বাস্থ্যকর্মীদের দিন, বা ফ্রন্ট লাইনের যোদ্ধা যারা আছে তাদের দিন, স্বেচ্ছাসেবীদের দিন। আমার মনে হয় এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে সক্ষম হব। আরেকটি কথা আমি বলি, এই যে স্বাস্থ্য ক্ষেত্রের যে দুর্নীতির কথা প্রায়শই আমরা দেখি, সত্য বা মিথ্যা, মিথ্যা বা সত্য, সেটা আমি এখন যাচাই করতে চাই না। একটি জাতীয় কমিটি আছে, সেই জাতীয় কমিটির পাশে আরেকটি টাস্ক ফোর্স গঠন করেন, যেখানে দুর্নীতির গন্ধ পাবেন, দুর্নীতির সংবাদ পাবেন, অতি দ্রুত সময়ে তারা গিয়ে হাজির হবেন। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে 3 রাত পরিশ্রম করে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট প্রদান করবেন। যদি দুর্নীতি হয়, সে যত বড়ই হোক, কোমরে দড়ি বাঁধিয়ে কাশিম বাজারে অথবা কেরানীগঞ্জের কারাগারে পাঠিয়ে দিন। আমার মনে হয় স্বাস্থ্য ক্ষেত্র তার সঠিক ধারায় ফিরে আসবে। আমার মনে হয় প্রণব শাহ, আপনি আমাকে সময় দেবেন না, সেই কারণেই আমি কমনওয়েলথ মহাসচিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এক মিনিট প্লিজ, কমনওয়েলথ মহাসচিব শেখ হাসিনার এই কোভিড পরিস্থিতি মোকাবেলায় ভূয়সী প্রশংসা করে বলেছেন, কোভিড ভাইরাস মোকাবেলায় সফলতা দেখানোর নারী নেত্রীদের একজন শেখ হাসিনা। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা জানি, এটা আমরা সরাসরি দেখিয়েছিলাম জো বাইডেনের বক্তব্য। আমার মনে হয় আপনি আমাদের হেলাল স্যারকে ধন্যবাদ জানাতে পারেন, কারণ তিনি প্রথম বলেছেন যে 10,000 কোটি টাকারও বেশি ভ্যাকসিনের জন্য রাখতে হবে, স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে। মানে অনেক ঘনিষ্ঠভাবে বলেছিলেন। আজকে দুষ্টুমি করে বলছিলাম যে আপনি যা যা বলেছেন বাজেটে সবই আছে। হেলাল স্যার, নিশ্চয়ই একবারে শেষবারের মতো আপনার সঙ্গে আবারও একটু যুক্ত হতে চাই। হেলাল স্যার, কি যুক্ত করবেন? আনমিউট করে কথা বলবেন।
আমি ভ্যাকসিনের ব্যাপারটা আমি প্রচন্ডভাবে খুশি এই জন্য যে যেখানে জীবন জীবিকার বাজেট বলছি, আর জীবন যদি না থাকে জীবিকার প্রশ্ন আসে না। এবং জীবনের ক্ষেত্রে এবং জীবন যদি আপনার সচল করতে চায়, সবাইকে ভ্যাকসিন দেওয়া যায়, তাহলে জীবিকা এমনিতে চলে আসবে। তো সেখানে আমার একটা প্রত্যাশা ছিল যে অ্যাটলিস্ট আপনার $1.5 বিলিয়ন, মানে 10-12 লক্ষ টাকার কথা আমি বলছিলাম, এটা থাকা উচিত একটা মিনিমাম কস্টে। কিন্তু এমপি মহোদয় যেটা বললেন যে এইটা খরচ করার ক্ষেত্রে আপনার কর্পোরেট ইন্টারেস্টের বাইরে গিয়ে দেশের স্বার্থে কম খরচে সেটা আমরা সবাইকে দিতে পারি কিনা। হ্যাঁ, তো সেটা অবশ্যই একটা আপনার এখানে আমাদেরও জরুরি একটা বিষয় থাকবে। এবং গত বছরও কিন্তু আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিনের জন্য কমিট করেছেন, কিন্তু তারপরে যেটা হলো যে যেই প্রসিডিওরে আপনার যেভাবে আমরা বাইরের সোর্স থেকে আনার চেষ্টা করেছি, সেখানে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত হয়তোবা ছিল, পরে গিয়ে মনে হয়েছে ভুল হয়েছে। এখন কোভিডের ক্ষেত্রে অনেক কিছুই অনিশ্চিত আছে বলে আমরা পরের দিকে বুঝতে পারছি ভুল হয়েছে, কিন্তু তখন মনে হয় না যে ভুল হয়েছে। ফলে এখন কিন্তু মোটামুটি ডাইভার্সিফাইড সোর্স থেকে আমরা এগুলো করতে যাচ্ছি, এবং বাংলাদেশেও কোভিডের যে আপনার উৎপাদন ভ্যাকসিনের, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। এগুলো ভালো দিক আমি মনে করি। এবং সর্বশেষ এটা কোন জায়গায় যাবে এবং যেই সাপোর্টটা আপনার এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আমরা দিব, সেটাও আমরা কতটা প্রপারলি দিতে পারবো, কত বেশি মানুষকে এর মধ্যে আওতায় আনতে পারবো, কত বেশি দিন দিতে পারবো। এবং আমি আশাবাদী হতে চাই যে বেশি দিন দেওয়া লাগবে না, কোভিড তাড়াতাড়ি আপনার। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব, শেষ পর্যায়ে চলে এসেছি। পারভেজ স্যার, আপনার শেষ কথা আপনার হবে, আপনি ভাবতে থাকুন আপনি কি বলবেন। ততক্ষণে আমাদের সঙ্গে এফবিসিসিআই এর আরেকজন উদ্যোক্তা পরিচালক আমরা পেয়েছি, নারী উদ্যোক্তা, তার কাছ থেকে শুনবো এক কথায় কেমন বাজেট হলো। ফেরদৌসী আপা। ফেরদৌসী আপা, এক কথায় কেমন বাজেট হলো? সম্ভবত তিনি শুনতে পাচ্ছেন না। আসলাম ভাই, শেষ করব, শেষ কথা আপনার কি হবে? হ্যাঁ, আমি যেহেতু গাড়ি ব্যবসা করি, আমি এই লাইনে একটু বলতে চাই, আমাকে 30 সেকেন্ড সময় দেন। তা আমরা টেলিভিশনে দেখেছি যে হাইব্রিড গাড়ির দাম কমেছে। আসলে বেসিক্যালি যারা আমরা হাইব্রিড গাড়ি ব্যবহার করি, ম্যাক্সিমাম লোক সেই গাড়ির দামটা আসলে কমে নাই, এখানে কমিয়েছে 2000 সিসির উপরে। আমরা একটু আগে শুনতে পেলাম, স্যার বললেন যে 2000 সিসির উপরে গাড়ির দাম বাড়ানো উচিত। আসলে আমরা এই একটু উল্টো পথ হয়ে গেছে, কিভাবে আমরা জানি না। 2000 সিসির গাড়ি বাংলাদেশে খুব কমই আসে, সেই গাড়িগুলোর দাম একটু হয়তো কমবে, কিন্তু আমরা যা চেয়েছিলাম সেখানে 2000 সিসির নিচে যেমন ম্যাক্সিমাম যে গাড়িগুলো বাংলাদেশে আসে, সেই গাড়িগুলির দাম যদি একটু কমানো যেত আমাদের, তাহলে কম্পিটিশনে আমরা টিকে যেতাম। আমাদের তো এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ, এখানে আমরা সেকেন্ড লার্জেস্ট ট্যাক্স পেয়ার, মানে বাংলাদেশে যে ট্যাক্স ইম্পোর্টের ক্ষেত্রে সবচেয়ে যারা ফুডের উপরে বেশি ট্যাক্স পে করে, তারপর আমরা বেশি ট্যাক্স পে করি। এর জন্য আমাদেরকে এই সুবিধাটা দেওয়া উচিত সকলের জন্য। আর যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা কোনো প্রণোদনা আমার জানা মতে মনে হয় পায় না, এবং ট্রেডিং ব্যবসা যারা করি আমরা কোনো প্রণোদনা পাই না। গত 1.5 বছর যে করোনা আমরা মহামারী হচ্ছে, আমরা বিভিন্ন লকডাউনে বসেছিলাম, আমাদের শাটার বন্ধ ছিল, কোনো ক্ষুদ্র ব্যবসায়িকরা আমরা কোনো প্রণোদনা, কোনো সুযোগ পাই নাই। 2 মাসের লোনের ইন্টারেস্ট সাসপেন্ড ছিল, সেটাও আবার কিন্তু পরে ব্যাংক ধরে নিয়েছে। তা এই জায়গাটা একটু মোটা দাগে আমি বলি যে আমাদের প্রণোদনার জন্য যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, স্বল্প আয়ের ইনকাম করে, তাদেরকে এই প্রণোদনার ব্যাপারটা একটু দেওয়া উচিত। মুখ দেখে দেখে বড় বড় অসংখ্য ধন্যবাদ। আপনি যারা পায়নি, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস যেমনটা বলছিলেন যে গার্মেন্টস মালিকটা যেভাবে বলে, তাদের কাছ থেকে মনে হয় একটু শিখতে পারলে যে কিভাবে চাইতে হবে, সেটি করতে পারলে মনে হয় ভালো হতো। আমরা শেষ করব পারভেজ স্যার আপনাকে দিয়ে, কিন্তু তার আগে আহমেদ আল কবিরের সমাপনী। কবির ভাই, কি যুক্ত করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলবো, যেটা হচ্ছে যে অনেক কথাই আলাপ হয়ে গেছে, তো এগুলো রিপিট করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু বলবো যে শিক্ষা খাতকে একটু আমাদেরকে চিন্তার মধ্যে আনতে হবে। শিক্ষা খাতকে বাইরে রেখে আমরা যদি ভাবি যে শিক্ষা খাতকে যে শিক্ষা খাত নিয়ে খুব যে জোরালো কোনো বক্তব্য আসে নাই, যেটা এসেছে যে যেটা হচ্ছে যে সবাইকে টিকা দিয়ে হয়তো শুরু করা, আমার মনে হয় এইখানে সাহসী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। আর দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চাই, একটা বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সবসময় আমাদের দেশে বাজেটের বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জ, যে সবসময় দেখা যায় বাজেট বাস্তবায়নে যে সব ব্যুরোক্রেটিক হার্ডলস এবং যেটা হচ্ছে যে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত না করার যে একটা প্রবণতা ইদানিং লক্ষ্য করা যায়, এইটার প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত।
জনপ্রতিনিধিদেরকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে সকল পর্যায়ে, এবং ব্যুরোক্রেটিক যে ব্যারিয়ার গুলো যেগুলো তৈরি করা হয় এগুলাকে কিভাবে ওভারকাম করা যায় এগুলাকেও আমাদেরকে সুস্পষ্ট হবে। আর আমাদের যে উপকূলীয় এরিয়া বেড়িবাঁধ বা যে ভাঙ্গন হয়েছে অতি সম্প্রতি, রোহিঙ্গাদের নিয়েও আমাদের যেসব কর্মকাণ্ড চলছে এইগুলোকেও ছেড়ে দিলে চলবে না, এগুলাতে আমাদের। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে আমাদের রাজস্ব আদায়ে গত 10 মাসে এর আগের বছরের থেকে 12% উপরে আমরা দেখেছি প্রবৃদ্ধি হয়েছে। এইখানে কিন্তু ট্যাক্স যেহেতু বাড়ে নাই, ট্যাক্সের যে রেট কমেছে, এইখানে আমাদেরকে ব্রডেন করতে হবে যে অনেক লোককে ট্যাক্সের আওতায় আনতে হবে যারা ট্যাক্সের আওতায় নাই। এবং এই কথাটা কিন্তু আমরা বলি সব সময়, কিন্তু এটা বাস্তবায়ন কিন্তু খুব ধীর গতিতে হচ্ছে। অতএব এই জায়গাটাতে আমাদেরকে বেশি লোককে বা যদি ট্যাক্স নেটওয়ার্কে আনা যায় এবং ট্যাক্স প্রসেসটাকে সিম্পলিফাই করা যায়, তখনই আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়বে। এবং ইএফডি মেশিন যে ইনস্টল করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল এটা অলরেডি স্লো ডাউন, এমন অনেক বেশি পিছিয়ে পড়েছে এবং কোভিডকে কারণ হিসেবে বলা হচ্ছে। কিন্তু আমার মনে হয় এই কর আহরণকে বাড়ানোর জন্য এই ইএফডি মেশিনের যে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব, আমাদের এই অব্যাহত আলোচনা চলতে থাকবে, সারাদিনের আয়োজন, বাজেট পরবর্তী নানা ধরনের আয়োজন থাকবে। আবারও আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো একেবারে সমাপনী টানার জন্য অধ্যাপক আহসানুল আলম পারভেজকে আবারও যুক্ত করব। স্যার, সমাপনী বক্তব্য কি হবে আপনার? আমি প্রথম 30 সেকেন্ডস নিচ্ছি শুধু। সেটা হচ্ছে আমি যে সব কথাগুলো এসছে কবির ভাই থেকে সবাই সবকিছু চমৎকার ভাবে বলেছেন। মৃণালদা এভাবে কথা বলবেন আমার বুক ভরে গেছে, ফুলে গেছে। আর আমাদের সেই গাড়ির যিনি এফবিসিসিআই এর এখানে একটা উল্টো জিনিস ঘটে গেছে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। 2000 সিসির নিচে গুলো দাম কমবে, 2000-এর উপরে বাড়বে। এই আরেকটা বিষয় হচ্ছে কালো টাকা সাদা করতেই হবে, তবে এখানে 10% করলে এটাকে ট্যাক্স ইনজাস্টিস হচ্ছে যে আমি দিচ্ছি 15 ও দিচ্ছি 10। আর সর্বশেষ আমাকে একটি চ্যানেল জিজ্ঞেস করেছিল যে শেখ হাসিনা এবারের বাজেট এর চ্যালেঞ্জ গুলো কি। আমি 2 লাইনে একটা কথাই বলেছিলাম, আমি জানি এবারের বাজেট বঙ্গবন্ধুর মেয়ে চোখ বুলিয়ে দিয়েছে, সব উনি দেখেছেন কম বেশি। তাই আমি ভাবছি আমাদের এই মুহূর্তে বাজেট বাস্তবায়ন করা এবং বাজেটের টাকা দুর্নীতি যেন খেয়ে না ফেলে, দুর্নীতিবাজদের ছোবল, আর বাজেট বাস্তবায়ন করা আমলাতান্ত্রিক ব্যবস্থায়, এই দুইটি ছাড়া এই বছরের বাজেটে আমাদের আর কোনো চ্যালেঞ্জ নাই। আর গুলো আমরা সংসদে আলোচনা করে এই বাকি জিনিসগুলো ফাইন অ্যাডজাস্টমেন্ট করা যাবে। এই জন্য লোটাস কামাল ভাইকে সম্মান দিচ্ছি আর প্রধানমন্ত্রীকে স্যালুট দিচ্ছি। স্যার, আমি আবারও অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে একেবারে ঘড়ি ধরে 1 মিনিট দিতে চাই, কি বলবেন? প্রণব সাহু, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আর ধার নেই না, ঋণ নিতে আমাদের প্যারিস কনসোর্টিয়ামে যেতে হয় না। শ্রীলঙ্কাকেও আমরা অর্থ সাহায্য দিয়েছি। ফিলিস্তিনের মুসলিম জনগোষ্ঠী, ইসরায়েল যাদের উপরে মানবতা বিরোধী অপরাধ ক্রমশ চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমার কথা হচ্ছে, আমি আশাবাদী বিশ্ব অর্থনীতির সাথে পাল্লা দিয়ে সমানভাবে বাংলাদেশ এগিয়ে চলেছে, বাংলাদেশ এগিয়ে যাবে তার অর্থনীতি নিয়ে। ক্রমবর্ধমান দেশ উৎপাদন আর মাথাপিছু আয় তারই ইঙ্গিত বহন করে বলে আমি মনে করি। সরকারের পথজ্বালা মসৃণ হবে, এই বাজেট পরিপূর্ণ। আমরা শেষ করব তাহলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 18তম বাজেটটি ভালোই হলো, তাই না? ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আমাদের অন্যান্য আয়োজনে নিশ্চয়ই চোখ রাখবেন। আবারও দেখা হবে এটি নিউজের অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।